আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, বিজিবির সদর দপ্তরে আগুন, আহত ৪। রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবির সদর দপ্তরে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে। এই ঘটনায় ৪ জন আহত অবস্থায় উদ্ধার করে বিজিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপর জানাবো, রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে কুপিয়ে হত্যা। রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়াকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। গত ভোর রাতে তাকে হত্যা করা হয়। এরপর তাকে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এদিকে ১০ বছরে বিএসএফের হাতে নিহত ৩০৫ জন বাংলাদেশি। শেখ হাসিনার শাসন আমলে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে গত ১০ বছরের সীমান্তে কমপক্ষে ৩০৫ জন বাংলাদেশি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে কমপক্ষে ২৮২ জন। এবারে জানাবো, শেখ হাসিনা দেশটাকে আরেকটা গাজায় পরিণত করেছিল বললেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ছাত্র জনতার দুর্বার আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেছে। এরপর বাংলাদেশের নেতৃত্বভার গ্রহণ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তখনকার পরিস্থিতি বিবরণ দিতে গিয়ে তিনি বলেছিলেন যে শেখ হাসিনা দেশটাকে আরেকটি ফিলিস্তিন অর্থাৎ গাজায় রূপান্তরিত করেছে। এদিকে বঙ্গোপসাগরে বাংলাদেশ ও ভারতীয় নৌবাহিনীর যৌথ মহড়া। বঙ্গোপসাগরে নির্ধারিত এলাকায় বাংলাদেশ ও ভারতীয় নৌবাহিনীর অংশগ্রহণে যৌথ টহল, করপ্যাট এবং দ্বিপাক্ষিক মহড়া বঙ্গোপসাগর শুরু হয়েছে। আর জনসংযোগ পরিদপ্তর ISPR এর পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। এবং সর্বশেষ জানাবো, দেশে ধর্ষণের প্রায় ১.৫ লক্ষ মামলা এখনও বিচারাধীন। মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণ সহ একাধিক ধর্ষণের ঘটনায় উত্তাল সারা দেশ। এসব ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভ করছে মানুষ। ধর্ষণের বিচার প্রকাশ্যে নিশ্চিত করার দাবি উঠেছে। এমন পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে তড়িঘড়ি করে ধর্ষণ মামলার বিচার ও তদন্তের সময়সীমা কমিয়ে অর্ধেক করার ঘোষণা দেওয়া হয়েছে। তবে জানা গেছে, এ পর্যন্ত সারা দেশে ধর্ষণের প্রায় ১.৫ লক্ষ মামলা এখনও বিচারাধীন অবস্থায় রয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। বিজিবি সদর দপ্তরে আগুন, আহত ৪। আগুনের ঘটনায় ২ জন নারী, ২ জন শিশু ধোঁয়ার কারণে কিছুটা অসুস্থ হয়ে পড়েছে। তাদের উদ্ধার করে বিজিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজধানীর পিলখানায় বিডিআর সদর দপ্তর, পিলখানা বর্ডার গার্ড অব বাংলাদেশ সদর দপ্তরে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে। এই ঘটনায় ৪ জনকে আহত অবস্থায় উদ্ধার করে বিজিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতরাতে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার শাহজাহান হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, বিজিবির সদর দপ্তরে একটি আবাসিক কোয়ার্টারে ১০ তলা ভবনের ৮ তলায় আগুন লাগে। রাত ৯টা ২৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পাওয়া গেছে। খবর পেয়ে পলাশী ফায়ার স্টেশনের ২টি ইউনিট আগুন নেভাতে কাজ শুরু করে। পরবর্তী সময়ে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের আরও ৩টি ইউনিট যোগ দিয়ে রাত ৯টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন। শাহজাহান হোসেন বলেছেন, আগুনের ঘটনায় ২ জন নারী এবং ২ জন শিশু ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে পড়েছে। তাদের উদ্ধার করা হয়েছে। তাদের বিজিবি সম্মিলিত হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। এদিকে ঢাকার সাভারের আশুলিয়ায় একটি বিদ্যুতের স্টেশনে আগুন লাগার খবর পাওয়া গেছে। সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।
হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে কুপিয়ে হত্যা। রাজধানীতে হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার নিজ বাসা থেকে তাকে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়াকে দেশীয় অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার 10ই মার্চ ভোরে এই ঘটনা ঘটে। পরে তাকে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন। তার লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। জানা গেছে, সাইফুর রহমান ভূঁইয়া পরিবারসহ শান্তিনগর এলাকায় বসবাস করতেন। তবে সম্প্রতি তিনি উত্তরখান থানায় একটি ভাড়া বাসায় একাই থাকতেন। কলেজটির সাবেক শিক্ষার্থী রেজাউর রায়হান জানান, সাইফুর রহমান ভূঁইয়াকে সোমবার ভোরে সেহরির সময় দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে হত্যা করা হয়। তার গলা ও মাথায় রামদাদে কোপানোর দাগ ছিল। হাসপাতালে চিকিৎসক থাকলেও পুলিশকে খবর না দেয় বিষয়টি অভিযোগ করেছেন তিনি। রেজাউর রহমান জানান, সরকার পরিবর্তনের পর কলেজের শিক্ষার্থীরা আন্দোলন করে অধ্যক্ষ সহ কলেজের অধিকাংশ শিক্ষককে পদত্যাগ করে নতুন করে পদোন্নতি দেওয়ার দাবি জানান। সাইফুর রহমান ভূঁইয়াকে উপাধ্যক্ষ করা হয়েছিল। তিনি একসময় বিএনপির মতাদর্শী হলেও আওয়ামী লীগের আমলে সেমিনারে অংশগ্রহণের কিছু ছবি ভাইরাল হয়। এসব ছবি দেখে কিছু শিক্ষার্থী তার বিরুদ্ধে আন্দোলন করেন। এই ঘটনাটি কলেজের শিক্ষক কর্মচারীদের মধ্যে কোন্দল তৈরি করেছিল বলে জানা গেছে। উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জিয়াউর রহমান হত্যার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সাইফুর রহমান ভূঁইয়ার শরীরে বিভিন্ন স্থানে দেশীয় অস্ত্রের কোপানোর দাগ রয়েছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং পুলিশ বিষয়টি তদন্ত করছে। তদন্তের পরই বিষয়টি প্রকৃত ঘটনা কি জানানো যাবে বলে জানিয়েছে পুলিশের কর্মকর্তারা। বিগত 10 বছরে বিএসএফের হাতে বাংলাদেশি ৩০৫ জন নিহত। শেখ হাসিনার শাসন আমলে বিগত 10 বছরে বাংলাদেশ ভারত সীমান্তে ভারতের বিএসএফ সীমান্তরক্ষী বাহিনীর হাতে বাংলাদেশের অন্তত ৩০৫ জন নাগরিককে হত্যা করার অভিযোগ উঠেছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী সবসময় বাংলাদেশিদের দেখলেই দেখামাত্র গুলি করে। এই বিষয়টির কারণে ৩০৫ জন বাংলাদেশিকে হত্যা করা হয়েছে। শেখ হাসিনার নতজানু পররাষ্ট্র নীতির কারণে ভারতের সীমান্তরক্ষী বাহিনী আমাদের দেশে সাধারণ জনতাকে এভাবে গুলি করে হত্যা করেছে, যার বিচার চাওয়া তো দূরের কথা। তখন বাংলাদেশের বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবির সদস্যরা টু শব্দ পর্যন্ত করতে পারতেন না। 5ই আগস্টের পথ পরিবর্তনের পর অনেকটা এই হত্যাকাণ্ড স্তিমিত হয়ে এসেছে। গত 6 মাসের তথ্যগুলো অ্যানালাইসিস করে দেখা যায়, গত 6 মাসের তুলনায় শেখ হাসিনার সময়ে বেশি হত্যাকাণ্ডের ঘটনা ঘটত বর্ডারে কখনো বিজিবির সদস্যদের গুলি করেও হত্যা করা হয়েছে। এর আগে একবার শীতের সময় কুয়াশায় দেখতে না পেয়ে বিজিবির সদস্যদেরকেও হত্যা করেছিল বিএসএফ, তারও কোনো বিচার হয়নি। বিগত 16 বছরে এত নতজানু পররাষ্ট্রনীতি থাকার কারণে ভারতের বিএসএফের সদস্যরা বাংলাদেশের বিজিবির সদস্যদের পর্যন্ত হত্যা করতে সক্ষম হয়েছিল, যার কারণে দীর্ঘদিন ধরে বর্ডার এলাকায় একটি মারাত্মক থমথমে অবস্থা বিরাজ করছিল। শেখ হাসিনা পালিয়ে যাবার পর এখন ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিভিন্ন স্থানে কাঁটাতারের বেড়া দিতে গেলেও বিজিবির সদস্যরা সেগুলো প্রতিহত করেছে, এমনটাই জানিয়েছে মানবাধিকার সংস্থার বিভিন্ন রিপোর্ট থেকে। এ বিষয়ে এইচআরএসএস এর নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম বলেছেন, সীমান্তে হত্যাকাণ্ড বন্ধে কার্যকর উদ্যোগ নিতে হবে। সব হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে বিচারে জড়িতদের শাস্তির আওতায় আনতে হবে। প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যেতে হবে। সীমান্ত এলাকায় সব সীমান্ত ব্যবস্থাপনা কার্যক্রম মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের নীতিগুলো মেনে চলার আহ্বান জানান তিনি। শেখ হাসিনা বাংলাদেশকে আরেকটি গাজায় পরিণত করেছিল বললেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র জনতার দুর্বার আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের নেতৃত্বভার গ্রহণ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এখনকার পরিস্থিতির বিবরণ দিতে গিয়ে তিনি বলেছিলেন যে শেখ হাসিনা দেশকে আরেকটি গাজায় পরিণত করেছিল। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানকে দেয়া এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা
মিডিয়ার এই মন্তব্য করেছিলেন। সাক্ষাৎকারটি সোমবার সংবাদ মাধ্যমটি প্রকাশ করে। প্রকাশিত সাক্ষাৎকারের ভূমিকায় বলা হয়েছে, জুলাই অভ্যুত্থানের পর ডক্টর মোহাম্মদ ইউনূস যখন বাংলাদেশে আসেন তখন এক বিষণ্ণ পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল তাকে। তখন রাস্তাঘাট ছিল রক্তে ভেজা, পুলিশের গুলিতে নিহত হয়েছিল হাজার হাজার বিক্ষোভকারী ছাত্র জনতা। নৃশংসতা থেকে বাদ পড়েনি নিষ্পাপ শিশু পর্যন্ত। দীর্ঘ 15 বছরের কর্তৃত্ববাদী শাসনামলের পর ছাত্র নেতৃত্বাধীন বিপ্লবে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়। এরপর তিনি হেলিকপ্টারে চড়ে দেশ ছেড়ে পালিয়ে যান। এ সময় দেশের হাল ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি নোবেল বিজয়ী অর্থনীতিবিদ বহু আগেই রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করেছিলেন। তবুও হাসিনা তাকে রাজনৈতিক হুমকি হিসেবে বিবেচনা করতেন। ফলে বছরের পর বছর তাকে হাসিনা নিন্দা ও নির্যাতন করেছে এবং সেগুলো ডক্টর মোহাম্মদ ইউনূসকে সহ্য করতে হয়েছে। যখন ছাত্ররা তাকে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দিতে আহ্বান জানান, তিনি এতে রাজি হয়ে দেশে চলে আসেন। দায়িত্বভার গ্রহণ করে ডক্টর মোহাম্মদ ইউনূস বর্তমানে রাষ্ট্রের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।